টুডে গতকালের ধারাবাহিকতায় আজকে আমরা আবারও সেন্ট্রাল ব্যাংক নিয়ে কথা বলবো। গত ক্লাসে আমরা পড়েছিলাম সেন্ট্রাল ব্যাংক কি, সেন্ট্রাল ব্যাংকের অবজেক্টিভস কি, কি আসলে সেন্ট্রাল ব্যাংক অর্জন করতে চায়। সেই ধারাবাহিকতায় টুডে we are going to discuss about the major functions of central bank. There are 8 major functions of central bank in an economy. একটা ইকোনমিতে সেন্ট্রাল ব্যাংকের যে ফাংশনস সেগুলোকে 8টা ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এগুলো ছাড়াও সেন্ট্রাল ব্যাংকের কাজের আসলে কোনো শেষ নেই। একটা ইকোনমি ওভারঅল কোথায় যাবে, কিভাবে পরিচালিত হবে, ইকোনমির প্রবৃদ্ধি অর্জিত হবে কিভাবে, ইকোনমি ডেভেলপমেন্টের দিকে কিভাবে এগিয়ে যাবে, সরকারের নীতি পলিসিগুলো বাস্তবায়ন করবে কিভাবে, মানি মার্কেট কিভাবে কন্ট্রোল করা হবে, তারপরে ওভারঅল ইকোনমির যেকোনো ক্ষেত্রে কোনো অসঙ্গতি তৈরি হলে সেটা কিভাবে নির্ধারণ করা হবে বা ঠিক করা হবে, এসব সকল বিষয়ে মূলত সেন্ট্রাল ব্যাংকের কনসার্ন থাকে। সেন্ট্রাল ব্যাংক হচ্ছে একটা কান্ট্রির সবচেয়ে প্রধান ভূমিকা পালনকারী আর্থিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের কাঁধের উপরে পুরো ইকোনমির দায়িত্ব থাকে, যেটা নিয়ে আমরা গত ক্লাসে ডিটেল কথা বলেছি। সো লেটস স্টার্ট today about the functions of central bank. Number one, functions one, that is bank of issue. As you know that central banks have the sole right to issue bank notes. সেন্ট্রাল ব্যাংকেরই শুধুমাত্র একটা অধিকার আছে যে একেবারেই কি বলে শুধুমাত্র এটাকে আমরা কি বলবো সোল রাইটস, এই অধিকার অন্য কোনো প্রতিষ্ঠানের নেই। একটা ইকোনমিতে অন্য কোনো প্রতিষ্ঠানের নেই যে তারা একটা ব্যাংক মানে ব্যাংক নোট ইস্যু করবে। ব্যাংক নোট মানে কি আমাদের কাগজি মুদ্রা বা একটা দেশের যে কারেন্সি, এই কারেন্সি ইস্যু করার রাইটস, সোল রাইটস কার কাছে আছে? সেন্ট্রাল ব্যাংকের কাছে আছে। সেন্ট্রাল ব্যাংক nowadays have the monopoly to note issue in every country. এটা যে শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা এরকম নয়, পৃথিবীর সকল দেশেই। In every countries of the world, central banks have the sole rights to note issue. Okay? পৃথিবীর সকল দেশেই নোট ইস্যুর দায়িত্ব পালন করে সেন্ট্রাল ব্যাংক। The currency notes printed and issued by the central bank are declared unlimited legal tender throughout the country. একটা ইকোনমিতে যে পরিমাণ কারেন্সি নোট প্রয়োজন হয় সেই নোটগুলো প্রিন্ট করা এবং সেটা ডিস্ট্রিবিউট করা, ইকোনমির মধ্যে সার্কুলেট করার ব্যবস্থা করা, এই পুরো দায়িত্বটা পালন করে সেন্ট্রাল ব্যাংক। ওকে, সেন্ট্রাল ব্যাংক হ্যাজ বিন গিভেন এক্সক্লুসিভ monopoly to note issue in the interest of uniformity, better control, elasticity, supervision and simplicity. It will also avoid the possibility of over issue by individual bank. এবং এখানে কিছু কথা বলা হয়েছে সেন্ট্রাল ব্যাংকের এই এক্সক্লুসিভলি সেন্ট্রাল ব্যাংকস হ্যাভ দ্য মনোপলি পাওয়ার অফ ইস্যুইং নোটস অর নোট ইস্যু। নোট ইস্যুর মনোপলি পাওয়ার সেন্ট্রাল ব্যাংকের আছে ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ইউনিফর্মিটি, বেটার কন্ট্রোল, ইলাস্টিসিটি, সুপারভিশন অ্যান্ড সিম্পলিসিটি। দেখো, নোট ইস্যু শুধু করবে যে বিষয়টা এরকম নয়, নোট ইস্যু করতে গিয়ে অনেকগুলো বিষয় সেন্ট্রাল ব্যাংকে মাথায় রাখতে হয়। কি রাখতে হয়? ইন্টারেস্ট অফ দ্য ইউনিফর্মিটি, বেটার কন্ট্রোল, elasticity and supervision and also the simplicity. It will also avoid the possibility of over issue এবং সবসময় খেয়াল রাখতে হয় যেন ওভার ইস্যু না হয়ে যায়। মানে ইকোনমিতে যে পরিমাণ মানি সার্কুলেশন প্রয়োজন বা সাপ্লাই প্রয়োজন, যেন সেন্ট্রাল ব্যাংক তার চেয়ে বেশি পরিমাণে টাকা ছাপিয়ে না ফেলে। আমরা যেমন একদিন কথা বলছিলাম যে আমাদের তো দেশে একটা সিকিউরিটি প্রিন্টিং প্রেস আছে, তোমরা জানো যে গাজীপুরে আমাদের ন্যাশনাল সিকিউরিটি প্রিন্টিং প্রেস, যেখানে টাকা ছাপানো হয়। এখন আমাদের দেশে তাহলে সম্পদের ঘাটতি কোথায়? যেহেতু আমাদের নিজেদের একটা সিকিউরিটি প্রিন্টিং প্রেস আছে যেখানে ইচ্ছামতো টাকা ছাপানো যায়, তাহলে সরকার তো প্রয়োজনীয় টাকা ছাপিয়ে নিলেই পারে। তাহলে কেন সম্পদের ঘাটতি বলা হয়? যে পরিমাণ টাকা প্রয়োজন হবে সে পরিমাণ টাকাই সরকার ছাপিয়ে নিবে। তাহলে তো আমাদের দেশে সম্পদের কোনো ঘাটতি থাকার কথা না। ধরা যাক পদ্মা সেতু। পদ্মা সেতু করতে গিয়ে আমাদের বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হলো, ডলারের প্রয়োজন হলো। এখন আমরা তো জানি যে টাকা দিয়ে ডলার কেনা যায়। কেনা যায় না? তাহলে আমাদের একটা মেশিন আছে, আমাদের একটা কারখানা আছে যেখানে টাকা ছাপানো যায়। তাহলে সরকার তো চাইলেই সেখান থেকে প্রচুর পরিমাণে মানে বিলিয়ন, বিলিয়ন টাকা সেখান থেকে ছাপিয়ে পদ্মা সেতুর পেছনে ব্যয় করতে পারত। কিন্তু করল না কেন? বা কেন এটা সম্ভব নয়? কেউ কি বলতে পারো? আইডিয়া আছে কারো? স্যার, অতিরিক্ত টাকা ছাপালে ইনফ্লেশন রেট বেড়ে যেতে পারে, টাকার মানটা কমে যাবে। এখানে একটা লিমিটেশন দেয়া আছে টাকা ছাপানোর ব্যাপারে। কি লিমিটেশন সেটা? মানে হচ্ছে এই যে মানে যে তাইবা যেটা বললো যে একটা হচ্ছে ইনফ্লেশন বা হচ্ছে মানে চাইলেই যে টাকা ছাপানো যাবে অনেক বেশি, বিষয়টা তাও না, মানে একটা নির্ধারণ দেওয়া আছে হয়তো এরকম।
এর জন্য আমরা হ্যাঁ, চাইলেই টাকা একটা ছাপাতে পারি না। একটা সেন্ট্রাল ব্যাংক চাইলেই ইচ্ছেমতো টাকা ছাপাতে পারবে না। ছাপাতে পারবে কিসের এগেইনস্টে? তার কাছে গোল্ড এবং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কি পরিমাণে আছে, একটা নির্দিষ্ট পরিমাণের রিজার্ভ থাকতে হয়। সেই রিজার্ভের এগেইনস্টে কতটুকু টাকা ছাপালে ইকোনমিকে সারভাইভ করা সম্ভব হবে বা ইকোনমি ও প্রপারলি রান করবে, সেইটা ক্যালকুলেশন করে তারপরে সেন্ট্রাল ব্যাংক সিদ্ধান্ত নেয়। ওকে? যে ইকোনমিতে কতটুকু সক্ষমতা আছে, ইকোনমির রিজার্ভ কতটুকু আছে, গোল্ড রিজার্ভ কতটুকু আছে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কতটুকু আছে, এই সকল বিষয় বিবেচনায় রেখে ইকোনমিকে কতটুকু টাকা এই সময় প্রয়োজন গচ্ছিত সম্পদের এগেইনস্টে, সেই পরিমাণ টাকাই শুধুমাত্র নতুন করে ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে চলতি যে সকল মুদ্রা থাকে এগুলো নষ্ট হয়ে যায়। ৳৫০০ নোট বা ৳১,০০০ নোট ১০ বছর ধরে চালু আছে মানুষের হাতে, তখন এটা ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এগুলো দেখবে যে ব্যাংক জমা রাখে। ছেঁড়া টাকা ব্যাংক নিয়ে থাকে এবং তোমাকে একটা নতুন টাকা দিয়ে দেয়। এই ছেঁড়া টাকাগুলো পুনরায় একই নাম্বার দিয়ে নতুন করে ছাপে। ফ্রিকোয়েন্টলি গভর্নমেন্ট কিন্তু নতুন টাকা ইন্ট্রোডিউস করে না। করে কি? পুরনো টাকা যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো নিয়ে তারপরে আবার রিপ্রিন্ট করে। নতুন করে টাকা নিয়ে আসতে গেলে গভর্নমেন্টের রিজার্ভ এবং সম্পদের সংরক্ষণ কতটুকু আছে সেটা বিবেচনায় রেখে তারপরে টাকা ছাপানোর দিকে যেতে পারে। কোন ইকোনমি চাইলে স্বেচ্ছায় ইচ্ছামত টাকা ছাপাতে পারবে না। যেমন তোমরা জিম্বাবুয়ের এক্সাম্পল দেখতে পারো। জিম্বাবুয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের ৳১,০০,০০০ নোট আছে। এখন ৳১,০০,০০০ নোট মানে আসলে কি? ৳১,০০,০০০ নোট মানে মূলত আমাদের যেমন ৳১,০০০ নোট, তাদের ৳১,০০,০০০ নোট। আমরা যেমন বেতন পাই হাজারে, তারা বেতন পায় লক্ষতে বা কোটিতে। আল্টিমেটলি লাভ কি? লাভ হলো ১ হালি ডিম কিনতে গেলে ৳৩৩০০ ব্যয় করতে হয়। একবার লাঞ্চ করতে গেলে তোমার ৳৫,৫০০ বিল দিতে হয়। বা বাসা ভাড়া দিতে হয় দেখা গেল ৳২,৫০,০০০। ২,৫০,০০০ তারপর সেটার নাম আবার ডলার। ওকে? আল্টিমেটলি কি হলো? তাতে দেখা যাচ্ছে যে সংখ্যা যত বেশি হোক আউটপুট নেই। মানে ওভার ইনফ্লেশন, অতিরিক্ত ইনফ্লেশন কারণে তারা বিভিন্নমুখী বিপদে পড়ছে। বাংলাদেশের ক্রিকেটাররা যখন জিম্বাবুয়েতে ক্রিকেট খেলতে যায়, তারা সেখানে বস্তায়, বস্তায় বেতন পায়। কিন্তু ফলাফল কি হয়? যে ওই বস্তায়, বস্তায় বেতন পেলেও ফলাফল যে এটা আল্টিমেটলি কোন কাজে আসে নিম না, খরচ হয়ে যায়। হ্যাঁ, যেমন কিছুদিন আগে একজন লিখেছিল যে, "আমি একটু এয়ারপোর্টে গেলাম। এয়ারপোর্ট থেকে গাড়িতে করে হোটেলে গিয়ে ড্রাইভারকে ৳৫০,০০০ টিপস দিয়ে দিলাম। ৳৫০,০০০ টিপস দিয়ে দিলাম।" মানে কি? আমরা যেমন ৳৫০, ৳১০০ বা ৳২০০ টিপস দেই, সে এই অনুপাতেই দিয়েছে। কিন্তু টাকার অঙ্কের সংখ্যাটা কত? 50,000 আল্টিমেটলি 50,000 এর ভ্যালু কি? ড্রাইভারও এখনকার আমাদের ড্রাইভার, বাংলাদেশের ড্রাইভার ৳২০০ পেয়ে যে খুশি হয়, সেখানে দেখা গেল সে ৳৫০,০০০ পেয়ে একই রকমের ইউটিলিটি পাচ্ছে বা একই রকমের খুশি হচ্ছে। সো নাম্বার ডাজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে মানির পারচেজিং পাওয়ার কতটুকু। সো সেন্ট্রাল ব্যাংকের রেসপনসিবিলিটি হলো একটা কারেন্সির পারচেজিং পাওয়ার কতটুকু হবে এটা বিবেচনায় রেখে নতুন নোট ইস্যু করা। ওকে? তা ওই পরিমাণ গোল্ড যদি না থাকে তাহলে কি সমস্যাটা হবে? যদি টাকার পরিমাণ বেশি হয়ে যায় গোল্ডের চেয়ে? গোল্ডের টাকার পরিমাণ বেশি হলে শুধু ইনফ্লেশন বাড়বে। তোমার টাকার মূল্যমান বাড়বে না। মূল্যমান যদি না বাড়ে তাহলে কি হবে? আল্টিমেটলি অল্প পরিমাণে জিনিসের পেছনে ব্যাপক পরিমাণে টাকা চেজ করবে। মানে টাকার মূল্য একেবারে কমে যাবে এবং জিনিসপত্রের দাম অত্যাধিক মাত্রায় বেড়ে যাবে। এবং এই জিনিস দিয়ে তুমি পৃথিবীর অন্য কোনো দেশ থেকে ধরো আমদানি করতে চাও। বাংলাদেশী টাকা এখন আমাদের প্রায় ৳৮৫ উপরে দিয়ে একটা ডলার কিনতে হয়। এখন দেখা গেল তোমার কাছে টাকা যা আছে, এবার যদি ৳২৫০ দিয়ে $১ কিনতে হয়, আল্টিমেটলি তুমি ইম্পোর্ট করতে গেলে কি হবে? প্রবলেমে পড়বে না? তোমার কাছে অনেক টাকা থাকবে কিন্তু তুমি বাইরে কোনো কিছু কিনতে গেলে দেখবে যে এই টাকা দিয়ে আসলে কিছুই হচ্ছে না। তার মানে ক্রাইসিস শুধু বাড়বেই, কোনোভাবেই এটা কমবে না। যদি সরকার এক্সেসিভ নোট ইস্যু করে তাহলে শুধুমাত্র ইকোনমিতে মানি সার্কুলেশন বেড়ে যাবে। মানুষের হাতে প্রচুর, প্রচুর টাকা আসবে। জিনিসপত্রের দাম যেটা এখন ৳১০০ আছে সেটার দাম ৳২০০, ৳৩০০, ৳৪০০ হয়ে যাবে। আল্টিমেটলি লাভ কি হবে? কোন লাভ কিন্তু হবে না। খেয়াল করে দেখো যে একটা সময় মানুষ ৳১০ কেজি চাল কিনতো, এখন ৳৪০ কেজি কিনে। ৳১০ কেজি চাল যখন কিনতো, তখন সে ইনকাম করতো ধরা যাক ৳২০০। আর এখন সে ইনকাম করে ৳৫০০। তারপরেও সে তার দৈনন্দিন যে বাজার টুকটাক করতো, সেটা ৳৫০০ দিয়েও আর কুলোতে পারছে না। কিন্তু একসময় ৳২০০ বা ৳১৫০ আয় করেও সে এটা সম্ভব করতে পারত। কেন? তখন জিনিসপত্রের তাহলে দাম কি ছিল এটা কি কম। এর জন্যই যে এখন মানি সাপ্লাই বেশি বেড়ে গেছে? সেম হ্যাঁ, এখন জিনিসটাই কি এখন এখন? হ্যাঁ, হ্যাঁ। এখন রিলেটিভলি আমাদের মানি সাপ্লাই, মানি সার্কুলেশন ইকোনমিতে ১০ বছর আগের তুলনায় অনেক বেশি। বেশি কিভাবে বুঝি? কারণ হলো মানুষের আয় বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সবকিছুতেই খেয়াল করে দেখো যে গত ১০ বছর আগের তুলনায় বাংলাদেশে এখন সকল জিনিসের দাম ব্যাপকভাবে বেশি।
এটাতে বোঝা যায় হচ্ছে সহজ হিসাবে যে ইকোনমিতে আগে যে সাইজ অফ দ্য মানি ছিল, টোটাল সাইজ অফ মানি ইন সার্কুলেশন আগে যেটা ছিল এখন তার চেয়ে বেশি। ওকে, এবং এটা আমাদের এটা অ্যাডপ্ট করা হচ্ছে অনেকাংশে ইকোনমিকে পজিটিভ চেঞ্জ রাখার জন্য এটা চালু রাখা হয়েছে। এখন তারপরেও এটা হয়তো বা বলা চলে যে যতটুকু রাখলে ইকোনমির জন্য ভালো হতো, আমাদের এখানে মানি সার্কুলেশন বা ইকোনমিতে মানির ফ্লো তার চেয়ে বেশি, এই কারণে জিনিসপত্রের দাম অত্যধিক মাত্রায় বেড়ে যাচ্ছে। ওকে, so number two, this is the number two function of central bank, that is banker, agent and advisor of the government. Central bank act as a banker of the government, agent of the government and advisor of the government. Central bank পৃথিবীর যে কোনো দেশের সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে, সরকারের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করে এবং অ্যাডভাইজার অফ দ্য ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে, উপদেষ্টা হিসেবে। যেমন সেন্ট্রাল ব্যাংক এভরিওয়্যার পারফর্মস দ্য ফাংশনস অফ ব্যাংকার, এজেন্ট এন্ড অ্যাডভাইজার টু দ্য গভর্নমেন্ট। The central bank operates as the government's banker not only because it is more convenient and economical to the government, but also because of the intimate connection between public finance monetary affairs. যে এটা শুধুমাত্র যে সরকারের সাথে সুসম্পর্ক বা অঙ্গাঙ্গিভাবে জড়িত এই কারণেই যে সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে তা নয়, বরং এটা পাবলিক ফাইন্যান্স মনিটারি অ্যাফেয়ার্স এর সাথেও অনেক বেশি জড়িত। এবং কেন্দ্রীয় ব্যাংক মূলত একটা দেশে সরকার যখন অন্য দেশের সাথে কোনো ইন্টারাকশন করতে যায়, কোনো বাণিজ্য করতে চায়, তখন প্রধানত সরকারের পক্ষ হয়ে ওই বাণিজ্যে অংশগ্রহণ করে কে? কেন্দ্রীয় ব্যাংক। সরকার যখন একটা বিদেশি ট্রানজাকশন বৈদেশিক কোনো একটা সংস্থার সাথে বা কোনো একটা দেশের সাথে বিনিময় করতে চায়, তখন সেই সময় সরকারকে ব্যাংকিং সহায়তা দেয় কে? দিস ইজ অলসো সেন্ট্রাল ব্যাংক। এবং অনেক সময় সেন্ট্রাল ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবেও পৃথিবীর বিভিন্ন দেশে পরিভ্রমণ করে থাকে, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিভিন্ন চুক্তি সম্পাদন করতে পারে, বিশ্বের অন্যান্য ব্যাংক থেকে সে লোনের ব্যবস্থা করতে পারে সরকারের পক্ষ হয়ে। ওকে, সো সেন্ট্রাল ব্যাংক অ্যাক্ট as a bankers of the government, as an agent of the government and also the advisor of the government. এক বছরে ধরা যাক 2021 সালে, আগামী অর্থ বছরে বাংলাদেশের ইনফ্লেশন রেট কত থাকবে, what will be the prospected inflation rate in Bangladesh, what will be the general income level of the people, that means tax free income level of the people, মানুষের করমুক্ত আয় সীমা কত হবে, এগুলো আমরা সাধারণত দেখি যে জাতীয় পার্লামেন্টে, আমাদের পার্লামেন্টে অর্থমন্ত্রী বছরের যে বাজেট পেশ করেন তখন উনি বেশ কিছু নির্দেশনা বা বেশ কিছু প্রস্তাবনা উপস্থাপন করেন। বেসিক্যালি এই কাজটা উনি করেন হলো সেন্ট্রাল ব্যাংকের সাথে সমন্বয় করে। সেন্ট্রাল ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংকের পরামর্শ নিয়ে এই কাজগুলো করে থাকেন। পাশাপাশি ফাইন্যান্স মিনিস্ট্রি বা পাবলিক অথরিটি, গভর্নমেন্টের যে অথরিটি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের দায়িত্ব পালন করে মূলত সেন্ট্রাল ব্যাংক। এবং এই বছরে মার্কেটে কি পরিমাণ মানি সাপ্লাই থাকলে মানুষের ক্রয় ক্ষমতা স্বাভাবিক থাকবে, ইনকাম জেনারেট করতে প্রবলেম হবে না, মূল্য স্তর মানুষের নাগালের মধ্যে থাকবে, এই সকল বিষয়েও সরকারকে অ্যাডভাইস দিয়ে থাকে সেন্ট্রাল ব্যাংক। ওকে, so here is the third function, that is custodian of cash reserve. Custodian of cash reserve. সকল ক্যাশ রিজার্ভের কাস্টডি হিসেবে সেন্ট্রাল ব্যাংক ফাংশনস করে বা দায়িত্ব পালন করে, মানে নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করে। All commercial banks in a country keep a part of their cash balance as deposits with the central bank, maybe on account of maybe on account of convention or legal compulsion. কি করে? দেশে যতগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস থাকে ইনক্লুডিং অল কমার্শিয়াল ব্যাংকস, তাদের একটা ওভারঅল অপারেশনের একটা নির্দিষ্ট অংশ তাদের কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, যেটাকে আমরা ইতিপূর্বে বলেছি, সেটার নাম হলো RRR বা ট্রিপল আর, রিজার্ভ রিকোয়ারমেন্ট রেশিও। ওকে, এটা হলো প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকে তাদের নির্দিষ্ট অপারেশন করার জন্য তাদের মোট অ্যাসেটের একটা নির্দিষ্ট পরিমাণ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এটা কেন্দ্রীয় ব্যাংক তত্ত্বাবধান করে এবং এটা হলো তাদের সিকিউরিটি টাইপ। এবং এই রিজার্ভ যে রাখে, এই রিজার্ভের এগেইনস্টেই মূলত তারা নিজেদের কার্যক্রম মার্কেটে পরিচালনা করতে পারে। দে ড্র ডিউরিং বিজি সিজন অ্যান্ড পে ব্যাক ডিউরিং স্ল্যাক সিজনস। কমার্শিয়াল ব্যাংকস গুলো এই টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে এবং
সংকটের সময় সেটা আবার তারা এখান থেকে ধারও নিতে পারে, উত্তোলনও করে নিতে পারে। পার্ট অফ দিস ব্যালেন্সেস ইজ ইউজড ফর ক্লিয়ারিং পারপাস। এবং এই সময়ে কেন্দ্রীয় ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলোকে ক্লিয়ারিং হাউস সুবিধা প্রদান করে। আদার মেম্বার ব্যাংকস লুক টু ইট ফর গাইডেন্স, হেল্প অ্যান্ড ডিরেকশন ইন টাইম অফ নিড। এবং অন্যান্য যত সদস্য ব্যাংক আছে তাদের সকলকে বিভিন্ন ধরনের গাইডেন্স প্রদান করা, হেল্প করা, ডিরেকশন দেওয়া, যখন তারা বিভিন্ন ক্রাইসিসে পড়বে, এই ধরনের সকল সুবিধা দায়িত্ব সেন্ট্রাল ব্যাংক পালন করে থাকে। পাশাপাশি ক্যাশ রিজার্ভের কাস্টাডি প্রদান করে, মানে নিরাপত্তা প্রদান করে। নাম্বার 4, functions 4, that is custodian of foreign balance. Foreign balance, that means the foreign currency reserves of a country. একটা দেশের ফরেন কারেন্সি যতগুলো থাকে, মানে বৈদেশিক আয় যতগুলো হয়, বৈদেশিক মুদ্রা সবগুলো থাকে কার কাছে জমা? সেন্ট্রাল ব্যাংকের কাছে। আন্ডার দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, or when the country is on the gold standard, the management of that standard with a view to securing stability of exchange rate is left to the central bank. কেন্দ্রীয় ব্যাংকের কাছে গচ্ছিত থাকে সকল ধরনের বৈদেশিক মুদ্রা, সকল ধরনের ফরেন আর্নিংস গচ্ছিত থাকে। এবং যখন under the gold standard, or when the country is on the gold standard, the management of the standard with a view to securing stability of exchange rate is left to the central bank. সরকারের কাছে যে গোল্ড স্ট্যান্ডার্ড বা বৈদেশিক মুদ্রা যেগুলো একটা দেশের সম্পদ হিসেবে বিবেচিত হয়, যেটা থাকে, এগুলো সরকার কেন্দ্রীয় ব্যাংকের কাছে গচ্ছিত থাকে ম্যানেজমেন্ট করার জন্য এবং ফরেন এক্সচেঞ্জ মার্কেটে স্ট্যাবিলিটি রক্ষা করার জন্য তারা এটা গচ্ছিত রাখে এবং প্রয়োজন অনুসারে ব্যবস্থাপনা গ্রহণ করে। তোমরা জানো যে ইন্টারন্যাশনাল মার্কেটে গোল্ড স্ট্যান্ডার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হিসেবে বিবেচিত হয়। আন্তর্জাতিক বাজারে যখন গোল্ডের প্রাইস বেড়ে যায়, তখন দেখবে যে সাথে সাথে দেশের কারেন্সিগুলোর উপর এটার একটা বিশাল প্রভাব পড়ে। প্রাচীনকাল থেকে, মানে যখন গোল্ড ছিল অন্যতম ট্রানজাকশনের মাধ্যম, তখন থেকে একটা দেশের সম্পদকে মেজারমেন্ট করার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড হিসাবে ব্যবহার করা হয়। গোল্ডকে একটা গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচনা করা হয় যে একটা দেশের কি পরিমাণ গোল্ড গচ্ছিত আছে। এখন সেটার ফর্ম চেঞ্জ হয়েছে, তারপরেও গোল্ড স্ট্যান্ডার্ড থেকে কান্ট্রিগুলো বের হতে পারেনি। ওকে, আফটার ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, সেন্ট্রাল ব্যাংকস হ্যাভ বিন কিপিং গোল্ড অ্যান্ড ফরেন কারেন্সিস অ্যাজ রিজার্ভ নোট ইস্যু অ্যান্ড অলসো টু মিট অ্যাডভার্স ব্যালেন্স অফ পেমেন্টস। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে সেন্ট্রাল ব্যাংকগুলো কি দায়িত্ব পালন করত? গোল্ড তারা সংরক্ষণ করত, পাশাপাশি ফরেন কারেন্সি রিজার্ভ করত, যাতে করে কি করা যায়? নোট ইস্যু করা যায় অ্যান্ড অলসো মিট অ্যাডভার্স ব্যালেন্স অফ পেমেন্ট। যদি ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে কোনো অসঙ্গতি তৈরি হয়, যেন এই গচ্ছিত সম্পদ দিয়ে অসঙ্গতিটা দূর করা যায়। ইফ এনি উইথ আদার কান্ট্রিজ, যদি অন্যান্য দেশের সাথে কোনো সংকট তৈরি হয় বা ইমব্যালেন্স তৈরি হয় ব্যালেন্স অফ পেমেন্টস এর ক্ষেত্রে, ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে, তখন এই ইমব্যালেন্স দূর করা হয় এই ফান্ড থেকে গোল্ড এবং ফরেন কারেন্সি নিয়ে। It is the function of the central bank to maintain the exchange rate fixed by the government and manage exchange control and other restrictions imposed by the state. এই দায়িত্ব কেন পালন করে কেন্দ্রীয় ব্যাংক? করে কেন? টু মেইনটেইন দ্য এক্সচেঞ্জ রেট ফিক্স, যেন এক্সচেঞ্জ রেটটা ফিক্স থাকে বা এক্সচেঞ্জ রেট যেন খুব বেশি ওঠানামা না করে। বাই দ্য গভর্নমেন্ট এন্ড ম্যানেজ এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যান্ড আদার রেস্ট্রিকশন ইম্পোজড বাই দ্য স্টেট। বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আরোপ করতে পারে, তারপরেও বিভিন্ন প্রতিবন্ধকতা উতরে গিয়ে কিভাবে এক্সচেঞ্জ মার্কেটটাকে স্টেবল রাখা যায় সেই দায়িত্ব পালন করার জন্য কেন্দ্রীয় ব্যাংক ভূমিকা পালন করে। Thus, it becomes a custodian of nation's reserve of international currency or foreign balance. সুতরাং এই দৃষ্টিকোণ থেকে কেন্দ্রীয় ব্যাংক একটা জাতির বা একটা দেশের ইন্টারন্যাশনাল কারেন্সি বা ফরেন কারেন্সির রিজার্ভার হিসেবে দায়িত্ব পালন করে। ওকে, নাম্বার 5 functions. Number 5 function is lender of last resort. Lender of last resort, এটা হলো ঋণের শেষ আশ্রয়স্থল বা শেষ ভরসা। Central bank is the lender of last resort, for it can give cash to the member banks to strengthen their cash reserve position by rediscounting first class bills in case there is a crisis or panic which develops into run on banks or when there is a seasonal strain. যখন মেম্বার বা সেন্ট্রাল ব্যাংকের আওতাধীন অন্যান্য কমার্শিয়াল ব্যাংকগুলো বিভিন্ন ক্রাইসিসে পড়ে, তখন তাদের ইনস্ট্যান্ট লোন দরকার হয়। এই লোনগুলো কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে দিয়ে থাকে। ধরো কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে লাস্ট রিসোর্ট অফ দ্য
কি বলা যায়, লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, ঋণের সর্বশেষ আশ্রয়স্থল বা শেষ ভরসাস্থল। যখন আর কোথাও কোনো ঋণ পাওয়া যায় না, তখন কেন্দ্রীয় ব্যাংক এখানে দায়িত্ব পালন করে। ধরা যাক একটা কমার্শিয়াল ব্যাংক, তারা এখন খুবই ক্রাইসিসে ভুগছে। এখন তারা কোথায় টাকা পাবে? কে তাদেরকে টাকা দিবে? অন্য একটা ব্যাংকে কথা বলতে চাইলো তারা। অন্য একটা ব্যাংক থেকে তারা আ টাকা লোন নিতে চাইলো। কিন্তু সেই ব্যাংকে এই বর্তমানে সে তাদেরকে দেয়ার মতো সাফিসিয়েন্ট তাদের নেই, রিজার্ভ নেই। তখন তারা ওই ব্যাংকের কি করণীয়? ব্যাংক তখন সর্বশেষ গিয়ে দাঁড়ায় কেন্দ্রীয় ব্যাংকের সামনে। কেন্দ্রীয় ব্যাংক তখন তাদেরকে লোন দিয়ে থাকে। মেম্বার ব্যাংকস ক্যান অলসো টেক অ্যাডভান্স অন অ্যাপ্রুভড শর্ট টার্ম সিকিউরিটিজ ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক। তারা সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে অগ্রিম লোনও নিতে পারে। অ্যান্ড টু অ্যাড টু দেয়ার ক্যাশ রিসোর্সেস এট দ্য শর্টেস্ট টাইম, স্বল্পকালীন সময়ের জন্য শর্ট টার্ম লোন হিসেবেও কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা নিয়ে তারা নিজেদের রিজার্ভ বৃদ্ধি করতে পারে। This facility of turning their assets into cash at short notice is of great use of them and promotes in the banking and credit system economy elasticity and liquidity. ইকোনমিতে ক্রেডিট সিস্টেম প্রপার রাখার জন্য, ইলাস্টিসিটি মেইনটেইন করার জন্য এবং লিকুইডিটি ধরে রাখার জন্য এই মানে ফাংশনস কাজ করে। ওকে, নাম্বার 6, the sixth number function of central bank is clearing house. Clearing house, নিকাশ ঘর। এখানে গেলে সকল হিসাব মিটিয়ে দেয়া হয়। Central bank also act as a clearing house for the settlement of accounts of commercial banks. Commercial banker account settlement এর জন্য সব ধরনের নিকাশ সুবিধা সেন্ট্রাল ব্যাংক প্রদান করে। A clearing house is an organization where mutual claims of banks on one another are offset and a settlement is made by the payment of the difference. বিভিন্ন ব্যাংকের সাথে যে আর্থিক লেনদেন বা আর্থিক সঙ্গতি বা অসঙ্গতি তৈরি হয়, সকল ক্ষেত্রে এটার মিটমাট করে দেওয়ার দায়িত্ব পালন করে সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক বিং এ ব্যাংকার্স ব্যাংক, এবং এই ব্যাংককে বলা হয় যে ব্যাংকার্স ব্যাংক। তোমরা নিশ্চয়ই ইতিপূর্বে জেনেছো, অনেকভাবেই বলা হয়েছে যে সেন্ট্রাল ব্যাংক অন্যান্য সকল ব্যাংকের ব্যাংক হিসেবেও দায়িত্ব পালন করে। Central bank being a banker's bank keeps the cash balance of commercial banks, and as such it becomes easier for the member banks to adjust or settle their claims against one another through the central bank. যেহেতু সেন্ট্রাল ব্যাংকের কাছে হলো সকল ব্যাংকের টাকাই একটা নির্দিষ্ট পরিমাণ রিজার্ভ থাকে, এবার কোনো ব্যাংকের সাথে কোনো ব্যাংকের প্রবলেম হলে সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে সমস্যার সমাধান করাটা ভালো। ওকে, এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে দুইটা ব্যাংকের মধ্যে যদি কোনো একটা আর্থিক সংগতির দেখো, এখানে বলছে যে সাপোজ দেয়ার আর টু ব্যাংকস দে ড্র চেকস অন ইচ আদার। দুইটা ব্যাংক একজন আরেকজনের কাছ থেকে চেক আদান প্রদান করে। সাপোজ ব্যাংক এ হ্যাজ ডিউ টু ইটস আরএস 3000 ফ্রম ব্যাংক বি এন্ড হ্যাজ টু পে 4000 টু বি। ব্যাংক আর এস এর কাছ থেকে, মানে ব্যাংক কি হলো, ব্যাংক এ হ্যাজ ডিউ to its RS 3000 from Bank B, bank and has to pay 4000 to B. At the clearing house, mutual claims are offset and Bank A pays the balance of 1000 to B, and the account is settled. A এবং B এর সাথে একটা এক্সাম্পল এখানে দেখানো হয়েছে যে যদি ব্যাংক এ বি এর কাছ থেকে 3000 টাকা নেয় তাহলে এবং তাকে 4000 টাকা পরিশোধ করতে হয়, at this clearing house mutual claims are offset and banks A pays the balance of RS 1000. যে এক্সট্রা 1000 নিয়েছিল সেই 1000 টাকা B কে পরিশোধ করতে হয় and the account is settled. Clearing house functions of the central banks leads to a good deal of the economy in use of cash and much of labor and inconvenience are avoided. সব ধরনের ইনকনভিনিয়েন্স অ্যাভয়েড করে এখানে একটা গুড ডিল, প্রপার ডিল করার জন্য সহযোগিতা করে। এরপরে আসা যাক কন্ট্রোলার অফ ক্রেডিট। This is the seventh function of commercial central banks. The control or adjustment of credit of commercial banks by the central bank is accepted as its most important function. সেন্ট্রাল ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ যে কন্ট্রোলার অফ ক্রেডিট। সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলোর ক্রেডিট কন্ট্রোলার হিসেবে দায়িত্ব পালন করে। কমার্শিয়াল ব্যাংকস ক্রিয়েট এ লট অফ ক্রেডিট হুইচ সামটাইমস রিজাল্টস ইন ইনফ্লেশন। কমার্শিয়াল ব্যাংকগুলো ফ্রিকোয়েন্টলি বিভিন্ন কাস্টমারকে নিজেদের মুনাফার দিকে নজর দিয়ে বিপুল পরিমাণে লোন দিয়ে ফেলে, এটা মার্কেটে ইনফ্লেশন তৈরি করে। এই কারণে সেন্ট্রাল ব্যাংক
এই ক্রেডিট কন্ট্রোলের দায়িত্ব পালন করে এবং কমার্শিয়াল ব্যাংকগুলো কি পরিমাণ লোন সর্বোচ্চ কতটুকু কাউকে দিতে পারবে এই ব্যাপারেও সুস্পষ্ট নির্দেশনা দিয়ে থাকে। The expansion or contraction of currency and credit may be said to be the most important causes of business fluctuation. কারণ আমরা জানি যে একটা ইকোনমিতে বিজনেস ফ্লাকচুয়েট করার বা ব্যবসা বা ওঠানামা করার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো এক্সপানশন আর কন্ট্রাকশন অফ কারেন্সি এন্ড ক্রেডিট। কি পরিমাণ টাকা ইকোনমিতে ঢুকছে আর কি পরিমাণ টাকা বের হচ্ছে, এইটা একটা গুরুত্বপূর্ণ কারণ যে কি কারণে ইকোনমিতে বিজনেস ফ্লাকচুয়েট করে। দ্য নিড ফর ক্রেডিট কন্ট্রোল ইজ অবভিয়াস, এ কারণে অবশ্যই ক্রেডিট কন্ট্রোল করাটা জরুরি হয়ে পড়ে। It mainly arises from the fact that money and credit play an important role in determining the level of income, output, and employment. এই কারণে সেন্ট্রাল ব্যাংক ক্রেডিট কন্ট্রোলের দায়িত্ব পালন করে থাকে। The last function, function number 8, that is protection of depositors' interest. Protection of depositors' interest. The central bank has to supervise the functioning of commercial banks so as to protect the interest of the depositors and ensure development of the banking on sound lines. প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংক বিপুল পরিমাণে ডিপোজিটর নিয়ে কাজ করে, তার মানে জেনারেল কাস্টমার নিয়ে কাজ করে। এই কাস্টমারদের বা কনজিউমাররা যে ব্যাংকের ক্লায়েন্টসরা যে ব্যাংকের বিপুল পরিমাণে সম্পদ গচ্ছিত রাখে, ডিপোজিট রাখে, এইটার নিরাপত্তা বা এদেরকে নিশ্চয়তা আসলে কে দিবে? This is also a function of central bank, that central banks has to supervise the functioning of commercial bank. এজন্য কমার্শিয়াল ব্যাংকের পুরো কার্যক্রমটাকে তারা সুপারভাইজ করে, মনিটর করে, যাতে করে তারা they can protect the interest of the depositors, যারা সঞ্চয়কারীদের ইন্টারেস্ট বা তাদের সুবিধা যেন নিশ্চিত করতে পারে বা তাদের নিরাপত্তা যেন নিশ্চিত করতে পারে। ওকে, so that's all about the functions of central bank. In next phase will তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। জি স্যার। Okay, fine. Okay, fine.